সজীব জয়ের সাক্ষাৎকার নিয়ে আপনি একটা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ভাই যদি বলেন যে প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের জীবনে কিছু ডিসিসিভ মুভমেন্ট থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বোস্টনে অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টি বারাক ওবামা 2004-এ একটা স্পিচ দিয়েছিলেন, যেটাই তার ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। তো আমার এই বক্তব্যটা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যে সাংবাদিক শ্রীনিবাসন জৈনের কাছে আল জাজিরাতে যে ইন্টারভিউটা দিয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ইন্টারভিউটা, যেমনটা আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে আসবেন কিনা, বা আসলে তার রোল কি হবে, এই ধরনের অনেক কোশ্চেনের জবাব দিয়েছে এবং তার বাংলাদেশের রাজনৈতিক ময়দানে তার একটা নতুন করে শুরু হয়েছে বলে আমি মনে করি। তার কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র কি বলেছেন সেই বিষয়টা না, আপনি যদি ওনার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন, যেভাবে উনি হচ্ছে আর্গুমেন্ট মেক করেছেন, যেভাবে লজিক্যালি আনসার করেছেন, যেভাবে ব্ল্যান্ডলি সত্য কথা বলেছেন এবং কোন ধরনের রাগ ঢাক না রেখে, এবং কিছু ক্ষেত্রে দলীয় সমালোচনা বা সরকারের সমালোচনা করেছেন যে সরকারের যে লিমিটেশন গুলো কোনগুলো ছিল, উনি কিন্তু কোনো ধরনের যে টিপিক্যাল বাংলাদেশি রাজনীতিবিদের মতো যেভাবে ধরেন অনেকটা ঘুরায় পেঁচায় কথা বলা, বা ধরেন হচ্ছে যেটা মনে সেটা না বলা, উনি হচ্ছে হি স্পিক অফ আউট অফ হিজ হার্ট, এরকম একটা বক্তব্য মনে হয়েছে। বাট আমার কাছে সবচেয়ে আইকনিক লেগেছে ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং দ্য স্টাইল হি স্পোকস, এবং যেভাবে বিষয়গুলো অ্যাড্রেস করেছেন সেটা তো খুবই জরুরি, খুবই রাইটলি উনি হচ্ছে অ্যাড্রেস করেছেন। বাট সবকিছু মিলে এটা আমার কাছে মনে হয় যে ওনার আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে প্রত্যেকেই তো ধরেন হচ্ছে এই অ্যাসপাইরেশনটা ছিল যে সজীব ওয়াজেদ জয় আরো সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করুক, কর্মীদের সাথে হচ্ছে আরো নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করুক। সেটা উনি 5 আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, কিন্তু সেটার যে হচ্ছে একটা দৃশ্যমান বহিঃপ্রকাশ দরকার ছিল, এই সাক্ষাৎকারের মাধ্যমে সেই বহিঃপ্রকাশটা হয়েছে বলে আমি মনে করি। ঠিক এই সময় বাংলাদেশে একজন একটা পরিবারের প্রতিনিধি, তরুণ নেতা তারেক রহমান বাংলাদেশে, তিনি নানা কথাবার্তা বলছেন, তার সাথে আপনি পার্থক্য কিভাবে দেখেন? পার্থক্য যদি আমি ইন্টারভিউ ওয়াইজ বলি, আমি যদি হচ্ছে আপনার অন্যান্য বাকি যে ক্যারেক্টারিস্টিক্স ধরেন বা যে আপনার ফ্যাক্টর গুলা নিয়ে তুলনা করা যায়, সেখানে আপনি শিক্ষাগত যোগ্যতা বলেন বা আনুষঙ্গিক বিষয় বলেন, সেগুলো নিয়ে আমি কথাই বলতে চাই না, কারণ সেগুলো হচ্ছে চর্বিত চর্বণ হবে বা পলিটিক্যালি মোটিভেটেড মনে হবে। বাট ট্রু এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ ট্রু। হ্যাঁ, তো মানুষজন এগুলো জানে, কিন্তু যদি আপনি সাক্ষাৎকারের বিষয়টা দেখেন, আপনি খেয়াল করে দেখবেন মাস 3 আগে তারেক রহমান বিবিসি বাংলা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, প্রায় ঘন্টা ব্যাপী, 1 ঘন্টা ব্যাপী একটা সাক্ষাৎকার ছিল, খুবই স্ক্রিপ্টেড একটা সাক্ষাৎকার। পুরোটা সাক্ষাৎকারে বিবিসির যে 2জন সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছিলেন, একবারও তারেক রহমানকে কোনো ধরনের আনকমফোর্টেবল কোয়েশ্চেন করে নাই। তারেক রহমানকে তারা কোয়েশ্চেন করে নাই যে আপনি 17 বছর যাবৎ প্রবাস জীবন যাপন করছেন, আপনার এই বিলাসী জীবন যাপনের রহস্যটা কি, আপনি কি করেন, হাউ ইট কামস, রাইট? তারেক রহমানকে জিজ্ঞেস করা হয় না যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল, সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনি যে নতুন বাংলাদেশের গল্প শোনাচ্ছেন, সেখানে আপনার রোলটা কি হবে। তাকে দুর্নীতি নিয়ে যখন কথা বলা হচ্ছে, খুবই স্টেজ কথা, খুবই আপনার কি বলে স্ক্রিপ্টেড প্যাটার্ন অনুসরণ করে সাংবাদিকরা কোয়েশ্চেন করে গিয়েছে, উনিও জবাব দিয়ে গিয়েছেন। এবং সেই সাক্ষাৎকার নিয়েও কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গিয়েছে। আর আপনি যদি কন্ট্রি আপনার যদি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটা দেখে থাকেন, সাক্ষাৎকার নিয়েছেন প্রশ্নপত্র গুলা আগে দেওয়া হয়েছে, হ্যাঁ, স্ক্রিপ্টেড ইন্টারভিউটা যে ভার্চুয়াল ইন্টারভিউতে, রাইট। এবং মানে আগে দেওয়ার পরেও যে পুরো ইন্টারভিউটাতে, আমি আজকে সকালে যেহেতু হচ্ছে এটা নিয়ে কথা হবে, আমি স্বভাবতই জানতাম যে প্রসঙ্গক্রমে এই তুলনাটা তো আসবে, আমি আজকে আবার পুরো ইন্টারভিউ 2টা পর্বে পুরো ইন্টারভিউ শুনলাম। পুরো ইন্টারভিউ জুড়ে একটা বারের জন্য কোনো ধরনের হচ্ছে আপনার আনকমফোর্টেবল কোয়েশ্চেন করা হয় নাই। লাইক ধরেন হচ্ছে একটা পলিটিক্যাল প্রোগ্রামে গেলে নেতা যে ধরনের বক্তব্য দিলে উনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের কোয়েশ্চেন
প্রত্যাশার মুখে তুলে দেওয়া হয়েছে এবং উনি বলেছে। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে যে তারেক রহমান দেশে গিয়েছেন, দিন বদলার বিভিন্ন ধরনের গল্প শোনাচ্ছেন, কিন্তু এই দুইটা পার্টের ইন্টারভিউ আমি আগেও শুনেছিলাম, আজকে আবার ভালোভাবে শুনলাম। টপ টু বটম উনি হচ্ছে একদম নির্জলা মিথ্যাচার করে গিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, আপনার দুর্নীতি, করাপশন বলেন, আপনার হচ্ছে পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে ওনার রোল বলেন, প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে উনি খুবই মানে একদম নির্জলা মিথ্যা বলেছেন, যেগুলো বাংলাদেশের সামাজিক গণমাধ্যম বলে বিভিন্ন জায়গায় অলরেডি প্রমাণিত। হ্যাঁ, কিন্তু এটার পার্সপেক্টিভে যদি সজীব ওয়াজের জয় সাক্ষাৎকারটা আপনি দেখেন, শ্রীনিবাস জন্য উনি কিন্তু তার কোয়েশ্চেনের প্যাটার্নের কারণে, তার হচ্ছে বিতর্কিত মন্তব্যের কারণে বিখ্যাত। উনি নিজেও কিন্তু আগে একাধিকবার উনার বক্তব্য যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন হচ্ছে আপনার কি বলে মানে ভাইরাল হয়েছে বা আপনার হচ্ছে বিতর্কের তৈরি করেছে। উনি একবার আপনার হচ্ছে যখন লস্করে তৈয়বার একজন সন্ত্রাসীকে গুজরাটে হচ্ছে আপনার করা হয়েছিল, মানে গুজরাটে যখন হচ্ছে গান ডাউন করা হয়েছিল গুজরাট পুলিশের দ্বারা, তখন উনি বলেছিলেন যে ওই লস্কর মানে সন্ত্রাসীদের অধিকার আছে, সে হয়তো একটা ছোটখাটো বোম ব্লাস্ট করতো, কিন্তু তাকে কেন হচ্ছে আপনার পুলিশ কেন হচ্ছে গান ডাউন করলো, এই ধরনের বক্তব্য দিয়েছিল উনি। কোভিক্সিন যখন হচ্ছে ভারতে আপনার হচ্ছে অক্সফোর্ড থেকে যে ভ্যাকসিনটা করা হয়েছে, সেই কোভিক্সিনের যখন ফার্স্ট ব্যাচ আপনার প্রকাশিত হয়, তখন ওই ভ্যাকসিনটাকে উনি বলেছিল হচ্ছে সেটার কোয়ালিটি প্রপারলি মেনটেন হয় না। পরবর্তীতে উনি ওই টুইট আপনার হচ্ছে আবার ডিলিটও করেছেন। আমি এই কথাটা বললাম এই কারণে যে উনি এমন একজন সাংবাদিক যিনি একটু বিতর্ক পছন্দ করেন, যিনি একটু হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলেন। এটা যারা ওনার ট্র্যাক রেকর্ড জানেন তারা সম্ভবত বুঝবেন। এমন একজন সাংবাদিককে জানা কথা যিনি হচ্ছে একদম দৃশ্যমান ভাবে এরকম হচ্ছে হিটেড বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করবে, ক্যাচ এলিমেন্ট নিয়ে আসার চেষ্টা করবে, সেই সাংবাদিককে সজীব ওয়াজেদ জয় নিজের বাসায় হোস্ট করেছেন। হ্যাঁ, নিজের বাসায় বসে হচ্ছে ইন্টারভিউ দিয়েছেন এবং যে কোশ্চেন করার কথা, আপনি দেখেন এই ইন্টারভিউটাকে কিন্তু এজ এ হোল হচ্ছে আপনি ইন্টারভিউ বলতে পারবেন না, এটা অনেকটা হচ্ছে ডিবেটের মতো। লাইক আমরা জানি যে আল জাজিরার আওয়ামী লীগ সরকার তথা আওয়ামী লীগের দলের প্রতি আল জাজিরার এডিটোরিয়াল পলিসিটা কি, আমরা তাদের তরফ থেকে একাধিক বিতর্কিত হচ্ছে প্রতিবেদন দেখতে পেয়েছি, ডকুমেন্টারি করেছে তারা ওয়ালার প্রাইম মিনিস্টার মেয়ের নামে, এবং হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর খণ্ডিত বক্তব্য নিয়ে তারা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আপনার প্রতিবেদন তৈরি করেছে। তো এমন একজন সাংবাদিককে, এমন একটা মিডিয়া হাউসের সাংবাদিককে নিজ বাসায় ডেকে নিজ বাসায় নিয়ে গিয়ে উনি কে এটা একদম প্রকাশের সামনে নিয়ে ওনার সকল কোশ্চেনকে উনি যেভাবে অ্যাড্রেস করেছেন, দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। কারণ রাজনীতি শুধু কমফোর্ট জোনের জায়গা না, আপনার সিচুয়েশনাল কেসে হয়তো হচ্ছে আপনার সাময়িক কমফোর্ট জোন তৈরি করবে, বাট রাজনীতি হচ্ছে একটা ব্যাটেল গ্রাউন্ড। সো আমি এই কারণেই বলছিলাম যে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে উনি অফিসিয়ালি এবং খুবই হোল হার্টেডলি সেই ব্যাটেল ফিল্ডে নিজ ইচ্ছায় এন্টার করেছেন। আদার দেন উনি এই ধরনের সাক্ষাৎকারটা তো উনি হচ্ছে অ্যাভয়েড করলেও পারতেন। দেখেন সাক্ষাৎকারে উনি যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো কিন্তু গত 5 আগস্ট পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্রুতে উনি একাধিকবার বলেছেন। সেখানে যে খুব বেশি নতুন কথা আছে তা না, যে সত্য যে কথাগুলো আছে, সত্য তো আর ধরেন হচ্ছে রূপ চেঞ্জ হয় না। যেমন ধরেন হচ্ছে এই আপনার এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাইয়ের ব্যাপারে উনি ক্লিয়ারলি বলেছেন এই ধরনের ডিরেকশন মাননীয় প্রধানমন্ত্রী ছিল না, যদি থাকতো উনি ক্ষমতায় থাকতেন। একদম বর্তমানে ইরানের উদাহরণ দিয়ে সাধারণ মানুষ কথাটা রিলেট করতে পারবে যে আসলে কি হয়েছিল। তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হচ্ছে জুডিশিয়ালি এনকোয়ারি কমিটি মানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ালি এনকোয়ারি কমিটি গঠন করেছিলেন, যে সেই বিষয়গুলা আসলেই যদি এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই হয়ে থাকে সেটা ফাইন্ড আউট করার জন্য। এই অবৈধ অন্তর্বর্তী সরকার এসে কিন্তু সেই ইনকোয়ারিটা হচ্ছে বাতিল করেছে। উনি নাম্বার নিয়ে কোয়েশ্চেন তুলেছেন, সেই কোয়েশ্চেনটা কিন্তু খুবই লেজিট কোয়েশ্চেন। দেখেন আপনার ইউএন থেকে বলা হয়েছে যে 1400 জন, এই সরকার সকল রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গত 1.5 বছরেও 800 সামথিং 850 বেশি নাম এর বেশি নাম বের করতে পারে নাই। এর মাঝে আবার 50 জনের নাম ক্যান্সেল করা হয়েছে গেজেট করে। যে 800 জনের নাম তৈরি করা হয়েছে তার ভিতরে হচ্ছে আবার যারা আপনার হচ্ছে মানে পুলিশের সদস্য রয়েছে, 5 আগস্ট পরবর্তী সময় 15 আগস্ট পর্যন্ত যে হতাহত হয়েছে তাদের নাম্বার রয়েছে। সো এই নাম্বারটা ইটসেলফ একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, উনি এই পয়েন্টটা অ্যাড্রেস করেছেন। আপনি দেখেন যদি এই যারা হতাহত হয়েছে এই এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল, সেই ফোর্সটা যদি হচ্ছে এই আন্দোলনকারীদের যে ষড়যন্ত্রকারী তাদের না থাকতো, তাহলে এতগুলা লাশ যাদের কথা বলা হচ্ছে তাদের একজনেরও কিন্তু হচ্ছে আপনার ময়নাতদন্ত পোস্টমর্টেম করা হয় না। আপনার নিশ্চয় মনে আছে যে একবার একজনের লাশ ময়নাতদন্ত করার জন্য কবর থেকে উঠানোর প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা তারা আন্দোলনে ঘোষণা করেছিল, আন্দোলনে ডাক দিয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে এদেরকে হচ্ছে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। সো এজ এ হোল এই বিষয়টা কিন্তু হচ্ছে উনি ক্লিয়ারলি
তুলে নিয়ে এসেছেন। উনি এই সরকারের রিপ্রেসিভ যে এলিমেন্ট গুলো আছে, ওনাকে টার্গেট করা হয়েছে, টিউলিপ সিদ্দিকীকে টার্গেট করা হয়েছে, উনি এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু যিনি সাক্ষাৎকার নিয়েছেন উনি কিন্তু কোশ্চেন থ্রো করেন নাই, উনি নিজে একটা পক্ষে আর্গুমেন্ট করেছে। মানে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে নেগেটিভ, ওই নেগেটিভটা উনি হচ্ছে পারসিভ করে সেই আলোকে হচ্ছে আসলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ডিবেট করতে গিয়েছে, কিন্তু খুবই ঠান্ডা মাথায়, কম্পোজড ওয়েতে, এবং কোন ধরনের হিটেড আর্গুমেন্ট, যেখানে হচ্ছে একদম স্ট্রং হওয়ার দরকার সেখানে উনি স্ট্রং হয়েছেন, যেখানে ডিফেন্সিভলি বলার দরকার সে ধরনের ডিফেন্সিভ মোডে উনি পুরো ইন্টারভিউটা আসলে হচ্ছে কন্ডাক্ট করেছেন। ইন্টারভিউটা শর্ট, এই ইন্টারভিউটা যদি একটু লম্বা সময় হতো, কারণ এই ইন্টারভিউ প্রচুর ইন্টারাপশন ছিল। সজীব ওয়াজেদ জয়ের আপনি যদি খেয়াল করে দেখবেন যে কথা শেষ হওয়ার আগেই কাউন্টার কোশ্চেন, কাউন্টার আর্গুমেন্ট, এরকম একটা হচ্ছে ব্যাপার তৈরি করা হয়েছে। সেটা না করে যদি হচ্ছে আসলে ধারাবাহিকভাবে বলতে দেওয়া হইতো, তাহলে হয়তো হচ্ছে আমরা আরো ক্লিয়ারলি পুরো জিনিসটা বুঝতে পারতাম। কিন্তু এটা ট্রু যে উনি প্রতিটা পয়েন্টে ওনাকে যখনই আসলে পিন ডাউন করার চেষ্টা করা হয়েছে, উনি তার থেকে অনেক স্ট্রং ওয়েতে হচ্ছে ফাইট ব্যাক করেছেন, কাউন্টার দিয়েছেন, এবং যারা একদম নিউট্রাল অডিয়েন্স যারা এই ইন্টারভিউটা দেখবে তারা আসলে বুঝতে পারবে যে আসলে এডুকেশন এর পাওয়ার কতটুকু, আসলে এডুকেশন কি জিনিস। আর আপনি যে একটা কম্পারিজন করলেন, কম্পারিজনের বিষয়টা ভাই যেটা বললেন, কম্পারিজন তো শুধুমাত্র ইন্টারভিউ পার্সপেক্টিভ নিয়ে বলা, আপনি এজ এ হোল কম্পারিজনের বিষয়টা আনেন না কেন? সজীব ওয়াজেদ জয় আপনার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অবৈতনিক অ্যাডভাইজার হিসাবে হচ্ছে বিগত 15 বছর কাজ করেছেন। এখন পর্যন্ত এই অবৈধ অন্তর্বর্তী সরকার তাদের আরোপিত স্টেজ কিছু হচ্ছে আপনার করাপশন কেস, একটা কেস তারা মেক করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে আপনার প্লট দুর্নীতি। আদার দেন এই যে টাকা পাচার, দুর্নীতি, এরকম বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা সত্ত্বেও গত 1.5 বছরে তারা একটা ন্যূনতম কোনো প্রমাণ দিতে পারে নাই। সজীব ওয়াজেদ জয় আমেরিকা কিছুদিন আগে বাধ্য হয়ে উনি আমেরিকা সিটিজেনশিপ নিয়েছেন, এবং উনিও কিন্তু সাক্ষাৎকারে এটা ক্লিয়ারলি বলেছেন যে এফবিআই তাকে ইনভেস্টিগেট করেছে, তার বিরুদ্ধে কখনোই কোনো কিছু পায় নাই। আপনি জানেন উন্নত দেশে আপনি প্রপার্টি করবেন সেটাকে হচ্ছে ফাইন আউট করা যাবে না, বিষয়টা এত সহজ না। তো ওনার এই জায়গাতে দেখেন উনি 15-16 বছর ক্ষমতার খুব কাছে ছিলেন, ক্ষমতার খুব মানে আষ্টে পৃষ্ঠে উনি থাকতে পারতেন। আপনি যেটা বললেন যে প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতি আসার পিছনে তার সেইভাবে হচ্ছে ইন্টারেস্ট ক্ষমতায় থাকাকালীন দেখা যায় নাই, যেটাই আসলে হচ্ছে একটা লিডার তৈরি করে। কারণ হচ্ছে ভালো সময় লিডার তৈরি হয় না, লিডার তৈরি হয়তো ক্রাইসিস মুভমেন্টে। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন আপনারা অনেক সিনিয়র, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমরা যতটুকু জানি আর কি, যে তখন তারেক রহমান বা তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে কোনো রিলেভেন্ট নাম ছিল না, বা বিএনপির পলিসি মেকিং লেভেলেও তার সেরকম কোনো অবস্থান আছে বলে আমরা জানি না। কিন্তু আপনি 2001 থেকে 2006 সময়ে দেখেন, হাওয়া ভবন বলেন, 10টা আগস্ট মামলা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা বলেন, প্রত্যেকটা কাজে তার নাম জড়িয়েছে। এবং পরবর্তী সময়ে এই 5 বছরে উনি যে একক হাতে আসলে হচ্ছে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেন বাংলাদেশে, সেটা কিন্তু সাধারণ মানুষজন জানে। গণমাধ্যমে হাজার হাজার রিপোর্ট এসেছে, শুধু গণমাধ্যমে, দেশীয় মাধ্যমে না, ইন্টারন্যাশনালি এই খুদ মার্কিন এমবিসি থেকে হচ্ছে রিপোর্ট করা হয়েছে যে হি ইজ এ নোটোরিয়াস গাইটা, এরকম বিষয়টা। তো একটা মানুষ ক্ষমতায় পাওয়ার পরে কি ধরনের অ্যাটিটিউড করেছে, 5 বছর ক্ষমতায় থাকান, আর একটা মানুষ 15 বছর ক্ষমতায় সর্বোচ্চ জায়গায় থাকা সত্ত্বেও কি ধরনের অ্যাটিটিউড করছে, আপনাকে এই কম্পারিজনটা দেখতে হবে। আপনি ভিশনের কথা বলছেন, 2008 সালে আওয়ামী লীগ যখন ডিজিটাল বাংলাদেশ এই ভিশন নিয়ে যখন হচ্ছে সজীব ওয়াজেদ জয় কথা বলা শুরু করে, এই ডিজিটাল বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বুঝতোই না, এটা তো ট্রুথ। কারণ তখন হচ্ছে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, যেভাবে হচ্ছে অনলাইন কেন্দ্রিক যে আপনার সামাজিক ভাবে ওই অনলাইন বিষয়টাকে প্রতিষ্ঠা করা, ইন্টারনেটের সেবাগুলোকে হচ্ছে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষকে এটাতে ইউজ টু করা, এটা যখন হচ্ছে আওয়ামী লীগ যখন ডিজিটাল বাংলাদেশ 2000 ভিশন 2021 ডিক্লেয়ার করে, যার পিছনে সর্বতভাবে সজীব ওয়াজেদ জয় ছিলেন। তো উনি যখন হচ্ছে এই ভিশনটা তৈরি করেছেন, চিন্তা করেছেন, তখন বাংলাদেশের মানুষ ইনক্লুডিং দ্য পার্টি ম্যান আসলে এটা কল্পনা করতে পারে না যে এটা আসলে এক্সিকিউট করা সম্ভব কিনা। আপনি দেখেন আজকে এটা বাস্তব। এখন ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে হচ্ছে অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করে। ডিজিটাল বাংলাদেশ মানেই তো শুধুমাত্র হচ্ছে এইটা না যে আপনার কি ধরনের হচ্ছে আপনার কতজন ইন্টারনেট ইউজ করতে, অবভিয়াসলি এটা একটা বড় ইন্ডিকেটর, বাট ডিজিটাল বাংলাদেশ আমার কাছে হচ্ছে যে দেশের প্রান্তিক মানুষজন এটার দ্বারা বেনিফিটেড হচ্ছে কিনা। আজকে হচ্ছে একদম প্রান্তিক লোকজন হচ্ছে আপনার বিকাশ ব্যবহার করছে, আপনার ফোনে ইন্টারনেটের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষজন হচ্ছে যুক্ত হতে পারছে, সামাজিক সকল বিষয়াদি
সোশ্যাল মিডিয়াতে একটা বড় রোল প্লে করছে। তো এই ভিশনটা সজীব ওয়াজেদ জয় কিন্তু ক্ষমতায় আসার আগে দেখেছিলেন। আওয়ামী লীগের পাশে নিয়ে আওয়ামী লীগের পলিসিতে তার এই আইডিয়াটাকে ইনকর্পোরেট করেছে, এবং এটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার 2021 এই সময়ের ভিতরেই কিন্তু উনি বাস্তবায়ন করতে পেরেছেন। বাংলাদেশ ডিজিটালি বাংলাদেশকে এতটুকু হচ্ছে এনরিচ করতে পেরেছেন। তো এই যদি আপনি কম্পারিজন দেখেন যে একটা মানুষ কিভাবে চিন্তা করে, একটা ভিশন দেখেছে, সেই ভিশনটাকে মিশন হিসেবে নিয়ে সেটা হচ্ছে অ্যাকমপ্লিশ করেছে, আর ক্ষমতায় থাকা সত্ত্বেও উনি কখনোই হচ্ছে ক্ষমতার ফোর ফ্রন্টে এসে উনি কখনো শো অফ করতে চান নাই। উনি বিহাইন্ড দ্য সিন থেকে আপনি হচ্ছে কাজ করার চেষ্টা করেছেন, সম্পূর্ণ অবগত নিচ্ছেন ওনার পোস্ট, বাট তারপরও কিন্তু এত কাজ করা সত্ত্বেও তার এগেনস্টে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, অপপ্রচার, বিভিন্ন আপনার দুর্নীতির অভিযোগ, এই সেই অনেক কিছু আনা হয়েছে, কিন্তু আজ 1.5 বছরে সেই ধরনের কোনো কিছুই পাওয়া যায় নাই। সেটা সত্ত্বেও কিন্তু উনি কাজ করে গেছেন, এবং তা সত্ত্বেও আবারও উনি হচ্ছে দেশের এই ক্রিটিক্যাল মোমেন্টে, যখন হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, যখন হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুবই নির্যাতিত এবং নিষ্পেষিত, ঠিক সেই মোমেন্টেই কিন্তু হচ্ছে উনি 5 আগস্ট পরবর্তী সময় আবার যেভাবে অ্যাক্টিভ হওয়া দরকার সক্রিয়ভাবে, সেভাবে হচ্ছে কাজ শুরু করেছেন, কাজ করছেন, এবং তার ইম্প্যাক্টটাই, তিনি যে সকল খবর রাখেন, তিনি যে আওয়ামী লীগের এই পরিসীমা বিষয়গুলো নিয়ে জানেন, বাংলাদেশে কি হচ্ছে, 5 আগস্ট কেন হয়েছিল, এই প্রত্যেকটা জিনিস চমৎকার ভাবে কিন্তু উনি ইন্টারভিউতে এই স্বল্প সময়ের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছেন। প্রাইম মিনিস্টার ম্যান যে আল জাজিরার যে আলোচিত যে রিপোর্ট ছিল, ওই রিপোর্টের সময় যে রিপোর্টার এসেছিল বাংলাদেশে, তাকে সেনাবাহিনীর পোশাক পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই প্রতিষ্ঠান, সেই আল জাজিরা, আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সবাই জানেন। তা জানা সত্ত্বেও সজীব ওয়াজেদ জয় তাদেরকে অ্যাক্সেস দিয়েছেন, তার বাড়িতে ইন্টারভিউ দিয়েছেন। এটা কি ইন্ডিকেট করে তিনি যে কোনো পরিস্থিতি ফেস করতে প্রস্তুত? অবশ্যই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন, আপনি যদি আপনি নিজে যদি ক্লিন থাকেন, আপনি যে কোনো পরিস্থিতিতে হচ্ছে আপনি কথা বলতে, আপনার অবস্থান প্রকাশ করতে কিন্তু আপনার কোনো ধরনের দ্বিধা থাকবে না। তাই আপনি এখন পর্যন্ত বাংলাদেশ কোনো কথা, এই যে আপনার কম্পারিজনের কথাই বলি, বিবিসি একবারও জিজ্ঞেস করেছে যে তারেক রহমান যে বাসায় থাকতেন মানে ইন্ডিয়াতে, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে, সেখানে তার ইনকাম সোর্সটা কি, কোন ক্যাপাসিটি উনি থাকেন, বা উনি যে লেভিশ লাইফ লিড করেন সেই এটা কি। অন কন্ট্রি দেখেন ওনার যে হলফনামা জমা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে আপনার তার বাৎসরিক ইনকাম দেওয়া হয়েছে 6 লাখ টাকা, রাইট? তাহলে উনি সপরিবারে যখন হচ্ছে বিজনেস ক্লাসে ফেরত গেলেন বাংলাদেশে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বিজনেস ক্লাসের বিমানের ভাড়া কত? হ্যাঁ, 3 জন, এবং তার হচ্ছে কথিত খুবই আলোচিত বিড়াল জীব, তাদের সহ বিজনেস ক্লাসে ভাড়া কত আসে? একটা মানুষের বাৎসরিক ইনকাম যদি 6 লাখ হয়, সো দেখেন যে ব্যক্তিটা পরিবর্তনের কথা বলছে, যাকে বাংলাদেশের একটা অংশের মানুষ যারা বিএনপি করে তারা সামনে নিয়ে আশাবাণী শোনাচ্ছে, তার শুরুটা কত বড় মানে মিথ্যার মধ্য দিয়ে হচ্ছে এস্টাবলিশ করতে চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যে জিনিসটা বললেন যে আল জাজিরার এডিটোরিয়াল পলিসি সম্পর্কে আওয়ামী লীগ অ্যাকনলেজড, যে আল জাজিরার আপনার হচ্ছে প্রতিবেদন, যেগুলো হচ্ছে আওয়ামী লীগকে আপনার হচ্ছে হ্যাম্পার করার জন্য হেন কোনো কাজ নাই, এজ এ হোল আল জাজিরা প্রতিষ্ঠান হিসেবে করে নাই। তা সত্ত্বেও তাদের সাংবাদিককে তার বাসায় ইনভাইট করে, তার বাসায় ইন্টারভিউ দেওয়ার একটা ইন্ডিকেট করে যে আমার হাইড করার কিছু নাই, কারণ তোমরা যদি খুঁজতে পারো, মানে ইউ ক্যান গো ফর এনি এক্সটেন্ট, বাট দিস ইজ হোয়াট আই এম। সজীব ওয়াজেদ জয় এই বার্তাটা আসলে ক্লিয়ারলি দিতে চেয়েছেন, এবং এটাই আসলে এখনকার যুগের হচ্ছে মানে এই ট্রান্সপারেন্সিটা, আপনি যেটা বলেন না যে হচ্ছে যে ইয়াং জেনারেশন কি ভালোবাসে, আমি যেটা মনে করি ইয়াং জেনারেশন আসলে হচ্ছে এই ট্রান্সপারেন্স, এই বোল্ডনেসটা আসলে চায়, যে দিস ইজ মি, নাও ইউ লাইক মি অর হেট মি। সো সজীব ওয়াজেদ জয় এখানে হচ্ছে একটা ফার্ম স্ট্যান্ড নিয়েছেন, অ্যাপারেন্টলি কোনো কমফোর্ট জোনে জানা, যেটা আমি আগেই বলছিলাম যে উনি বেটার ফিল্ডে এন্টার করেছেন, এবং সবচেয়ে আপনার কঠিন যুদ্ধটাই উনি শুরুতে অ্যাড্রেস করেছেন, সেভাবেই উনি হচ্ছে যাত্রা শুরু করেছেন। 5 আগস্টের পরে এই সজীব ওয়াজেদ জয়ের প্রথম বক্তব্যগুলা ছিল, আমার মার রাজনীতি করবেন না, আমাদের পরিবারের কেউ রাজনীতি করবেন না। এর কয়েকদিনের মধ্যে কিন্তু উনি আবার শিফট করেন যে আমরা আমাদের দল নেতা কর্মীদের পাশে আছি, পাশে থাকবো। আপনি কি বলবেন, ইন্টারভিউ কি মেসেজ দেয়? আওয়ামী লীগের আগামী নেতৃত্বে উনি আসছেন? ভাই দেখেন, এই 5 আগস্টের ওনার বক্তব্যটা নিয়ে ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের স্পেকুলেশন হয়, উনি তো এটা বলেছেন, এটা ট্রু, কিন্তু এই জিনিসটা দেখেন সজীব ওয়াজেদ জয় একাধারে যেমন হচ্ছে আপনার
মানে আওয়ামী লীগের কর্মী সমর্থক সবার কাছে উনি হচ্ছে বঙ্গবন্ধুর দৌহিত্র এবং আমাদের হচ্ছে নেক্সট জেনারেশনের লিডার। হ্যাঁ, এভাবে চিন্তা করেন। একই সাথে কিন্তু উনি একজন সন্তান, উনারও তার মার প্রতি আমাদের যে আপনার হচ্ছে মাতৃত্বের যে আবেগ অনুভূতি আছে সেটাও আছে, সেটাও কি আপনি হচ্ছে অ্যাড্রেস করতে পারবেন না? আমি আজকে মানে যখন চিন্তা করছিলাম যে এই বিষয়টা, এটাও তো আসবে জানা কথাই। আপনি দেখেন, খেয়াল করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার লাইফ স্প্যানটা হচ্ছে আপনি ওভারঅল একবারে চিন্তা করেন। হ্যাঁ, যখন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে রাজপথের যখন তুমুল আন্দোলনের সময়, তখন উনি ছাত্র রাজনীতি করেছেন, কোন ধরনের পদ পদবীর কারণে না, পদ পদবী ছাড়া উনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র সংসদ নির্বাচন করেছেন, জয়ী হয়েছেন। সেটাও কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু কন্যার পরিচয় দিয়ে না, নিজের যোগ্যতা দিয়ে। এর পরবর্তীতে দেখেন উনি একটা নিয়মতান্ত্রিক সাংসারিক জীবনে প্রবেশ করলেন, বিয়ে করে ওনার আপনার হচ্ছে বাংলাদেশ বিয়ে করার পরে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়ে একদম আপনার হচ্ছে একটা কি বলে ভীতিকর জীবন, আপনার বন্দি জীবন, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে একটা বন্দি জীবন, যেখানে জীবনে কোনো নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে তাদেরকে হত্যা করা হতে পারে, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে উনি ৯ মাস বন্দি জীবন কাটালেন এবং তখনই হচ্ছে সজীবদের জন্মগ্রহণ করলো। এরপরে দেশ স্বাধীন হইলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসলেন, উনি প্রধানমন্ত্রী হলেন, আওয়ামী লীগ তার নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম শুরু করলো বাংলাদেশে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু হচ্ছে ওনার স্বামীর সাথে হচ্ছে বিদেশ চলে গেলেন কর্মক্ষেত্রে, অর্থাৎ এই সময় কিন্তু তার অন্য কোনো ধরনের হচ্ছে রাজনৈতিক ইনভলভমেন্ট নাই। ওই একটা রেগুলার যে হচ্ছে একটা জীবন, একটা ব্যক্তি জীবন, সেই জীবন উনি প্রবেশ করলেন। ৭৫-এ উনি শুনতে পারলেন যে সপরিবারে ওনার পরিবারকে হত্যা করা হয়েছে, যেখানে তার 10 বছরের ছোট ভাইও হচ্ছে রক্ষা পায় না, তাদেরকে শেষ বিদায়টুকু নেওয়ার সুযোগ উনি পান নাই। উনি এবং শেখ রেহানা, তার 2 জন বোন এবং সমগ্র এস্টাবলিশমেন্ট তাদের হচ্ছে বিরুদ্ধে চলে গেল। আমরা জানি তখনকার রাষ্ট্রদূতদের কি ভূমিকা ছিল। এই অবস্থায় থেকে উনি হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়াতে মানে অনেক নির্বাসিত জীবনযাপন করা শুরু করলেন। ৮১ সালে উনি বাংলাদেশে ফেরত আসলেন। হ্যাঁ, ওই 6 বছর তার নির্বাসন জীবন ছিল। উনি যখন বাংলাদেশে হচ্ছে আবার রাজনীতিতে ফিরে আসলেন, তার সন্তানদের কিন্তু হচ্ছে আপনার বোর্ডিং স্কুলে হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে রেখে আসলেন নিরাপত্তা জনিত কারণে। সেই ৮১ সালে এসে হচ্ছে উনি আওয়ামী লীগের হাল ধরেছেন। ৮১ সাল থেকে 2025 আজকে অদ্যাবধি 44 বছর উনি আওয়ামী লীগের সভাপতি। এই 44 বছরের মাঝে উনি 17 এবং হচ্ছে 16 এবং হচ্ছে 21 বছর আপনার হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে হচ্ছে দেশ শাসন করেছেন, দেশের সরকারের শীর্ষ পর্যায়ে ছিলেন। বাকি সময়টা হচ্ছে উনি বিরোধী দলের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। এই পুরোটা সময় পরে আবারও দেখেন যে একটা আপনার বিভ্রান্তমূলক একটা আন্দোলনের মাধ্যমে কিন্তু হচ্ছে ওনাকে আপনার উৎখাত, ওনার এই সরকার থেকে সরকারকে হচ্ছে আপনার পতন ঘটানো হলো এবং উনি আবারও হচ্ছে নির্বাসিত জীবনে ফিরে যেতে চাইলেন। এখন আপনি নর্মালি একটা মানুষ চিন্তা করেন, এরকম একটা মানুষজনের সন্তানের আসলে হচ্ছে তার সন্তানের আবেগের জায়গা থেকে কি ধরনের চিন্তা করা উচিত? যে মানুষটা দেশের অবস্থা 2000 আপনার হচ্ছে উনি 81 সাথে তো উনি আসে অফিসিয়াল রাজনীতি শুরু করলেন, তখন অবস্থা কি ছিল? এর মাঝে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলো, আপনার হচ্ছে এরশাদের পিরিয়ড ছিল, দেশের অবস্থা কি ছিল? এবং উনি 2008 সালে ক্ষমতা পুনরায় হচ্ছে আপনার দ্বিতীয়বারের মতো হচ্ছে শাসন ক্ষমতা দখলের পরে দেশের অবস্থা কি ছিল, এবং উনি রাত দিন পরিশ্রম করে দেশটাকে কোন অবস্থায় নিয়ে গিয়েছেন, ডেভেলপমেন্ট থেকে শুরু করে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিকেটরকে। অর্থাৎ যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখতেন, সেই স্বপ্নকে কিন্তু এই শেখ হাসিনা হচ্ছে বাস্তবায়ন করলেন। কিন্তু তারপরও এই মানুষটাকেও কিন্তু আসলে অনেকটা যেভাবে হচ্ছে ওনাকে সরে যেতে হইলো সেটা উনি ডিজার্ভ করেন না। তো এই হতাশাজনিত জায়গা থেকে কিন্তু হচ্ছে সন্তানজনিত জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসাটা খুব কারণ হচ্ছে। দিন শেষে হচ্ছে আমরা হিউম্যান বিং। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, বাট যে জিনিসটা বললেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে উনি নীরব থাকতে পারেন নাই। উনিও দেশের কর্মীদের সাথে হচ্ছে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, উনি কর্মীদের হচ্ছে উদ্বুদ্ধ রাখার চেষ্টা করছেন, যারা যেখানে যে ধরনের হচ্ছে আপনার সাহায্য সহযোগিতা দরকার উনি ওনার জায়গা থেকে ওনার নেতৃবৃন্দকে সেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবে হচ্ছে কাজ করছেন। সজীব ওয়াজেদ জয় কিন্তু সেভাবে থেকে এই দেশের যে নেতা কর্মীদের দিকে হচ্ছে তাকিয়ে, এবং সর্বতভাবে শুধুমাত্র কিন্তু এখানে আওয়ামী লীগের ব্যাপার না, বিষয়টা যেরকম ছিল 5 আগস্টে তো আসলে একটা সরকার ইনিশিয়ালি যদিও মনে হয় যে এটা একটা সরকার পতনের আন্দোলন, কিন্তু পরবর্তীতে এই অবৈধ অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে কিন্তু এটা দৃশ্যমান যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে একটা হচ্ছে অবস্থান নিয়ে যাওয়ার একটা আন্দোলন। দেশকে আসলে হচ্ছে
আমাদের মৌলিক চেতনা থেকে সর্বতোভাবে হচ্ছে বিচ্ছিন্ন করে দেওয়ার, দেশকে একটা হচ্ছে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার কার্যক্রম শুরু হয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়। তো স্বভাবত এই সময়ে বঙ্গবন্ধুর পরিবারের কেউ তো আসলে হচ্ছে মানে পরিবারের একজন হিসেবে সজীব চুপ থাকতে পারেন, এবং সেই কারণেই কিন্তু হচ্ছে রাইটলি উনি হচ্ছে তার মতো করে আবার বক্তব্য শুরু করেছে, এবং এটাও উনি অ্যাড্রেস করেছেন। আপনি খেয়াল করে দেখেন ওনার ওই বক্তব্য যেমন হচ্ছে একদম খুব সহজ সরল স্ট্রেটলি বলেছেন, পরবর্তীতে যখন হচ্ছে উনি কেন আবার নতুন করে কথা বলা শুরু করলেন এটার ব্যাখ্যাও কিন্তু উনি নিজেই দিয়েছেন। উনি কিন্তু কোনো ধরনের হাইড এন্ড সিক করেন নাই, পলিটিক্যাল গিমিক ওনার মাঝে নাই। উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, যখন যেটা আসে সেটা বলেন, যেটা উনি নিজে বিশ্বাস করেন সেটাই বলতে পছন্দ করেন। সো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে উনি দলকে হচ্ছে একত্রিত করার জন্য উনি যেটা এক এক মানুষের পার্সোনা এক এক রকম, উনি একটু বিহাইন্ড দ্য সিন থেকে কাজ করতে পছন্দ করেন, সেভাবেই উনি কাজ করছেন দলকে ইউনাইটেড রাখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে এই অবস্থায়ও যেভাবে সহায়তা করা যায় সার্বিকভাবে হচ্ছে উনি কাজ করে যাচ্ছেন, এবং যেটা বলেন এই ইন্টারভিউ এর মাধ্যমে উনি প্রকাশ্যে আসলে হচ্ছে ওনার বার্তা, অফিসিয়াল অবস্থান এবং ভবিষ্যতে কিভাবে হচ্ছে আপনার কার্যক্রম চলবে আমাদের সেগুলো নিয়ে হচ্ছে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সাংবাদিকরা শেখ হাসিনার বিরুদ্ধে সময়টা খুব কাছে থেকে তার সাথে সারা দেশ ঘুরতাম, এবং ক্ষমতায় আসার পরে এই সর্বশেষ ক্ষমতার সময় তাকে মনে হতো যে উনি 24/7 প্রাইম মিনিস্টার, সারাক্ষণ দেশের সবকিছুর সঙ্গে সরাসরি নিজে জড়িত। ওনার হাতে যেমন রিমোট কন্ট্রোলে সবগুলো টিভি চ্যানেল উনি দেখতেন, প্লাস ফোনে সাথে সাথে নানা জায়গায় কন্ট্যাক্ট করতেন এবং নানা সিদ্ধান্ত দিতেন। এবং 5 বছর পরে আমরা দেখলাম তাকে, তিনি একেবারে 24/7 আওয়ামী লীগের নেত্রী, এবং তিনি সারা দেশের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন, সরাসরি গ্রাসরুটের নেতাগুলোর সাথে জড়িত। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে কি সহজ এই ধরনের রিপ্লেসমেন্ট, এই ধরনের তার মায়ের এই রিপ্লেসমেন্টটা কি সহজ? স্টেট কার্ড কথা বলেন, তুমি তো এর হিসাবের মানুষ, হিসাবের বাইরের মানুষ তো হলে না। রাজনীতি তো হিসাবের বাইরে অনেক কাজ করতে হয় সেটা। দেখেন ভাই, ক্রাইসিস সিচুয়েশন মানুষকে পরিবর্তন করে। আপনার হচ্ছে ক্রাইসিস আসলে হচ্ছে আপনি যখন যত বেশি ক্রাইসিস অ্যাড্রেস করবে সেই ক্রাইসিস গুলা আপনাকে হচ্ছে আরো পরিণত করবে, আরো নতুন নতুন ভাবনার জগৎ তৈরি করবে, নতুন নতুন উইন্ডো তৈরি করবে। তো বাংলাদেশের রাজনীতি তো আসলে স্ট্রেট ফরওয়ার্ড রাজনীতিটা যেমনটা আপনি বলছিলেন, হ্যাঁ, তো প্রত্যেকের স্টাইল তো একরকম হবে এটা মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, প্রত্যেকের মতো, কিন্তু হচ্ছে বেসিক যে জায়গাগুলা, হ্যাঁ, সেটা তো ধরেন হচ্ছে ওনার সন্তান হিসাবে সবচেয়ে বেশি আত্মস্থ উনারই করতে পারার কথা। ওনার বেড়ে ওঠা বা ওনার হচ্ছে দীর্ঘ সময় হচ্ছে আমেরিকাতে থাকাকে যদি আমি ক্লিয়ারলি বলি, তার কারণ হচ্ছে ওদের রাজনীতি প্যাটার্ন হয়তো হচ্ছে অন্যরকম। ওইভাবে উনি হচ্ছে দেখেছেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেভাবে চিন্তা করেন, এরকম ক্লিয়ারলি যেভাবে কথা বলেছেন, সেটা আমি বলেছি তো যে এরকম বাংলাদেশে কেউ ধরেন এইভাবে ক্লিয়ারলি কোনো পলিটিশিয়ান কথা বলতে চায় না, সে উনি এভাবে ভাবছেন। কিন্তু কর্মীদের সাথে হচ্ছে আপনার যে আন্তরিকতা, যে নিবেদন, এই কথাটা যদি বলেন, আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে উনি ওনার স্টাইলে উনি ওনার মতো করে হচ্ছে কর্মীদের মনে জায়গা করে নেবেন, এতে কোনো সন্দেহ নাই। তার কারণটা হচ্ছে আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে উনি শুনতে পছন্দ করেন, উনি প্রচুর শুনেন। হ্যাঁ, তো যে কেউ ওনার কাছে হচ্ছে কথা বলতে পারে। এখন হাউ উইল বি দা আপনার হচ্ছে কমিউনিকেশন চ্যানেল, কিভাবে আসলে কমিউনিকেট করবেন, এটা নিয়ে হচ্ছে ওভার দা টাইম উনি কাজ করবেন, ওনার টিমে যারা আছে তারা কাজ করবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সর্বতোভাবে গাইড করবেন, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে উনি আসলে সবকিছু হচ্ছে ঠিক করে দিবেন। মানে বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হাতের তালুর মতো উনি চিনেন। সো এই জিনিসটাকে কিভাবে অপারেট করতে হয়, কিভাবে হচ্ছে কাজ করতে হয়, এটা নিয়ে তো হচ্ছে শেখ হাসিনা, সেটা তো সজীব ওয়াজেদ জয় নিজেও কিন্তু দাবি করে নাই গতকালের প্রোগ্রামে যে আচ্ছা আমি আসছি, সেটা দল সিদ্ধান্ত নিবে। কিন্তু দল যাকেই হচ্ছে এই লিডারশিপের পজিশনে নিয়ে আসুক না কেন, যে বা যারা, একজন তো আর চলতে পারে না, বাট প্রত্যেকেই তো আসলে হচ্ছে এই গাইডলাইনটা বলেন বা এই পাঠটা বলেন, সেটা তো হচ্ছে শেখ হাসিনার রাজনীতি থেকেই নিবে। এটা সরাসরি বলে কয়ে শেখাইতে হবে বিষয়টা এরকম না। যারা শেখ হাসিনাকে কাছ থেকে দেখেছে, শেখ হাসিনার রাজনীতি পার্ট বুঝতে পেরেছে, প্রত্যেকে কিন্তু তাদের মতো করে এই জিনিসটা হচ্ছে অনুধাবন করেছে, অ্যাবজর্ব করেছে। এখন সেটার সাথে হচ্ছে ব্যক্তি বিশেষের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্সের কারণে হয়তো হচ্ছে কিছু এড হবে, কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতির যে মূল সুর একদম প্রান্তিক লেভেল মাঠে, মানে মাঠে ঘাটে মানুষজনের সাথে যে মিশে থাকার যে হচ্ছে উদাহরণ বঙ্গবন্ধু করেছিলেন, সেই ব্যাটন
শেখ হাসিনা হচ্ছে আপনার বয়ে চলেছেন, এবং পরবর্তীতে যারাই আসবে না কেন এই জায়গাটা আপনার হচ্ছে ইনটেক রাখতেই হবে। সো এটাকে তাদের নিজস্ব পার্সোনাল বাইরে গিয়ে হইলেও যদি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে হয় সেটা তাদেরকে করতে হবে, কারণ দিস ইজ দ্য অনলি ইন্ডিকেটর যেটা আওয়ামী লীগকে অন্য আরো যে কোনো রাজনৈতিক দল থেকে আলাদা করেছে। মানুষজন শেখ মুজিবকে মুজিব ভাই বলতে পারতেন, আমরা বয়সে উনার সন্তানের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও আমরা শেখ হাসিনাকে হচ্ছে আপা বলে সম্বোধন করতে পারি। দেশের হাজারো মানুষ, লক্ষ মানুষ ওনাকে আপা বলতে পারে। আপনার সাংবাদিকরা যারা ওনার কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন, আপা ছাড়া অন্য কিছু তাকে বলতে হয় নাই। সো এটা আরোপিত ভাবে হয় না, দিস ইজ হিজ পার্সোনা, এই অরাটা উনি তার চারপাশে তৈরি করেছিলেন। সো আওয়ামী লীগের পরবর্তী লিডারশিপ সজীব জয় থেকে শুরু করে যারাই এই আলোকবর্তিকা বহন করবেন তাদেরকে এই জিনিসটাকে নিজেদের মাঝে ধারণ করতেই হবে, এবং এটা ওভার দ্য টাইম হবে। আপনি যেটা বলেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার হচ্ছে সজীব যে ধরনের বক্তব্য দিয়েছেন, যেভাবে আস্তে আস্তে হচ্ছে নিজেকে গ্রুম আপ করেছেন, যেভাবে হচ্ছে ইনক্লুডেড হচ্ছেন গ্রাসরুট লেভেলের পলিটিক্স এর সাথে, তার একটা ইমপ্লিমেন্টেশন কিন্তু হচ্ছে আমরা এই ইন্টারভিউর মাধ্যমে দেখতে পেয়েছি। সো দ্যাট ইজ এ সিগনিফিকেন্ট চেঞ্জ, উনি কিভাবে ভাবছেন, উনি কিভাবে বলছেন। সো ওভার দ্য টাইম আওয়ামী লীগের যে এই কোর পাওয়ার, এটা যে আসুক না কেন তাকে হচ্ছে এটা অনুধাবন করতেই হবে। আর এখানে জাস্ট 1 মিনিট হচ্ছে আমি একটু ভাই বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনি যেমন বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 2018 সালে আমার যুক্তরাজ্যে আসার সুযোগ হয়েছিল কমনওয়েলথ আপনার সামিটের নিরাপত্তা দলের সদস্য হিসাবে। তো তখন প্রায় 7 দিন খুব কাছ থেকে ওনাকে দেখার সুযোগ হয়েছে, একদম মানে নেক্সট ডোর থেকে দেখার সুযোগ হয়েছে আসলে। তো আপনি যেমনটা বলছিলেন যে এত বেশি পরিশ্রম, এত বেশি মানে আপনার হচ্ছে শুধু পরিশ্রম না, মানে পরিশ্রম হয়তো অনেকেই করে দায়িত্বের কারণে, কিন্তু মানে একদম আন্তরিকতার সাথে এবং শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আপনার হাসি মুখে এই আন্তরিকতা ধরে রাখা, এটা একটা আনবিলিভেবল আসলে একটা ব্যাপার। এবং এটা হচ্ছে মানে স্রষ্টা প্রদত্ত স্পেশাল গড গিফটেড না হইলে আসলে হচ্ছে এই জিনিসটা কানেক্ট করা কঠিন। হ্যাঁ, কারণ মানে লিটারেলি এমন হইতো যে তখন তো আমরাও তরুণ, হ্যাঁ, আমরা ওনার সাথে হচ্ছে হেঁটে পারা যাইতো না। যারা সিকিউরিটি ফোর্সে যারা সদস্য তারা তো প্রত্যেকেই খুবই হচ্ছে ফিজিক্যালি খুব ফিট, বাট স্টিল শি ওয়াজ দ্য ফিটেস্ট অ্যামং দ্য হোল ক্ল্যান। তো এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে যে এমন হয়েছে যে ধরুন 12টা 1টার সময় হচ্ছে কেউ হয়তো একজন দেখা করতে এসেছে, প্রত্যেকে প্রোটোকলের দোহাই দিয়ে অনেকে হচ্ছে আপনার বলা হচ্ছে যে না দেখা করা যাবে না, বাট ওনার কানে খবর পাঠাই যাবো, ওনাকে যখন মেসেজ হয়তো করেছে তখন সেই বলতো যে না অনেক দূর থেকে আসছে, ওরা তো আমি সবসময় আমাকে পায় না, বাইরে আমি যাই আর কতবার, হ্যাঁ ঠিক আছে হচ্ছে ওদেরকে আসতে দাও। সো এই যে আন্তরিকতা, এই যে টোনটা, এটা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে কোর শক্তি, যে কর্মীদের সাথে, নেতা কর্মীদের সাথে সেটা শুধুমাত্র হচ্ছে রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা হচ্ছে আন্তরিকতার আলাদা একটা জায়গা আছে, যেটা বঙ্গবন্ধু দল তৈরি করার সময় মানে এই দলকে যেভাবে হচ্ছে উনি বিল্ড আপ করেছেন, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ থেকে বাংলাদেশের জন্ম দেওয়া দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে উনি যেভাবে গ্রুম আপ করেছেন, যে কারণে আপনার হচ্ছে উনার আপনার বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর জাতীয় 4 নেতাকেও কিন্তু হত্যা করতে হয়েছে এই কারণে যে বঙ্গবন্ধুরকে কাছ থেকে দেখেছে, যা তার আদর্শকে অনুসরণ এমন কাউকে বাঁচিয়ে রাখতে চায় নাই। কারণ বঙ্গবন্ধুর আদর্শ শুধুমাত্র শুধু রাজনৈতিক আপনার হচ্ছে নীতিমালার মাঝে সীমাবদ্ধ ছিল না, এটা একটা হচ্ছে জীবনাচার। সো সেই জিনিসটা জননেত্রী শেখ হাসিনা উনি ধারণ করে নিয়ে আওয়ামী লীগকে গত 45 বছর ধরে এভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন। পরবর্তীতে যারাই আসুক না কেন, এবং যখন শেখ হাসিনা মনে করবেন যে পরবর্তী নেতৃত্বের হাতে সেই বেটনটা তুলে দিতে হবে, তাদেরকে এই জিনিসটা আনকম্প্রোমাইজিং ভাবে নেতা কর্মীদের সাথে আন্তরিকতার জায়গাটা মেনটেন করতে হবে। আপনি যেটা বলেন উনি পারবেন কিনা, আমি কনফিডেন্ট উনি পারবেন, কারণ ওনার ওই সক্ষমতা, ওই আন্তরিকতা, ওই আপনার হচ্ছে ডেডিকেশনের জায়গাটা আছে, ওই পরিশ্রমটা আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার ওই সততার জোরটা আছে। কারণ উনি যখন কথা বলতে যাবেন কারোর সাথে, ওনার কোনো ধরনের হচ্ছে বার্ডেন নাই, ওনার কোনো ধরনের হচ্ছে ব্যাগেজ নাই ওনার কাঁধে। সো উনি নিজে কখনো এই 15-16 বছর হচ্ছে ক্ষমতার খুব কাছে থাকা সত্ত্বেও উনি কোনো ধরনের হচ্ছে ক্ষমতার অপব্যবহার, ন্যূনতম অপব্যবহারও করেন নাই। সো এই যে পাওয়ার, এটা কিন্তু একটা খুবই বড় পাওয়ার, যে জিনিসটা আপনি বলছিলেন যে আল জাজিরা সাংবাদিককে নিজের বাসায় ডেকে না মানে সাক্ষাৎকার দেওয়া, মানে এই রেসপন্সিবিলিটি বা এই পার্সোনালিটিটা না থাকলে হয় না, ওই সততার জোরটা না থাকলে এই পার্সোনালিটি জেনারেট করতো না। সো ওনার যেহেতু এই সততার জোরটা আছে, বাকিটা উনি ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু টার্গেট করা হয়েছে তাকে সততার জোরটা যাতে তাকে না থাকে, তাকে যাতে কিছু বেরিয়ার দেওয়া হয়। শেখ হাসিনা যখন 81-এ বাংলাদেশ ফিরে আসেন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আজকে সজীব জয়ের বিরুদ্ধে অনেক মামলা এবং কিছু মামলা বিচারও শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি তার জন্য কঠিন করা হচ্ছে। এই পরিস্থিতি যত কঠিন হবে
আপনার লিডার হিসেবে হচ্ছে উনি তত শানিত হবে। সো আমি এটাকে হচ্ছে মানে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী যারা শীর্ষ পর্যায়ে তো দূরের কথা, মাঠ পর্যায়ের মানে যারা কর্মী আছে প্রত্যেকের মাথায় হচ্ছে আপনার ডাবল ডিজিটের মামলা, 8টা 10টা 15টা 20টা করে যাচ্ছে মামলা। শুধুমাত্র পলিটিক্যাল কর্মীরা যারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কোনো না কোনো পর্যায়ে হচ্ছে আওয়ামী লীগের ভোটার ছিলেন, যা সাধারণ ভোটার, তাদেরকে হচ্ছে হয়রানি করা হয়েছে। সো এই জিনিসটা তো হচ্ছে মানে এটা তো হচ্ছে এই দেশের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বলেন সকলের সাথে ওনাকে আরো হচ্ছে ক্লোজলি কানেক্টেড করবে, যে উনি বিচ্ছিন্ন কেউ না, ওনাকে হচ্ছে আসলে হচ্ছে এই হাডলের ভিতর দিয়ে হচ্ছে হার্ডশিপের ভিতর দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, এবং একই সাথে যখন উনি হচ্ছে ফেস করে, আপনি দেখেন বাংলাদেশের যে আইসিটির যে ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে যে ধরনের হচ্ছে রায় দেওয়া হচ্ছে বা আপনার ফরমেশি ভাবে দুদক যে ধরনের রায় দিচ্ছে, এটা ইন্টারন্যাশনাল কোনো প্যারামিটারই আসলে এটার কোনো হচ্ছে ভ্যালু নাই। বাট এই জিনিসগুলো যখন হচ্ছে মিথ্যা প্রমাণিত হবে তখন তার এই অবস্থানটা আরো সুদৃঢ় হবে, এবং এই যে ফাইটটা ওনাকে করতে হচ্ছে, এই ফাইটটাই হচ্ছে ওনাকে আসলে পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য হচ্ছে আরো বেটারলি প্রিপেয়ার করবে বলে আমি মনে করি। সজীব ওয়াজেদ জয় ইন্টারভিউটা সোশ্যাল মিডিয়াতে তো আপনি দেখছেন, আওয়ামী লীগের তরুণ কর্মীদের কিভাবে অনুপ্রাণিত করছে এটা। দেখেন এখন অবস্থাটা কি হয়েছে দেখেন, ওনার সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে পেজ থেকেও কিন্তু হচ্ছে পেজেও কিন্তু একাধিকবার মানে বারংবার এই সরকারের তরফ থেকে হচ্ছে রিপোর্ট করা হচ্ছে, এরপরে আপনার হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাট আপনি যদি বলেন, দেখেন বাংলাদেশের রাজনীতিবিদদের মাঝে কিন্তু সর্বপ্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সজীব ওয়াজেদ জয়ী করেছিল। আপনাদের নিশ্চয় মনে আছে যে সজীব ওয়াজেদ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা প্রোফাইল করে সেখানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বিরিয়ানি রান্না করছে এরকম একটা হচ্ছে ছবি পোস্ট করেছিলেন। সো বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে রাজনীতিবিদদের হচ্ছে আপনার পদচারণ, এটা কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে শুরু হয়েছে। হ্যাঁ, এটা অনেকেই কিন্তু হচ্ছে এই জিনিসটা হচ্ছে হয়তো মনে নাই, বাট এর আগে রাজনীতিক মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই রাজনীতির এই এন্ট্রিটা আগে ছিল না, সেটা সজীব ওয়াজেদের মাধ্যমে শুরু হয়েছে। এখন দেখেন উনি যেটা বললাম যে উনি তো আসলে একটু পর্দার আড়ালে থাকার পছন্দ করেন, যেটা মোটামুটি সবাই ওনার এই পার্সোনাল থেকে জানে, এবং উনি কাজ করতে পছন্দ করেন। আপনার হচ্ছে ভিশন 2021 বাস্তবায়ন করা দরকার ছিল, উনি ওটা করেছেন। উনি কিন্তু এর আগে তার অ্যাচিভমেন্ট বা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি হচ্ছে সেভাবে হচ্ছে অ্যাক্টিভলি কথা বলতেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না, বা তখনকার পার্সপেক্টিভটা বা পরিস্থিতিটাও এমন ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে কোথাও হচ্ছে আওয়ামী লীগের কথা বলা যাচ্ছে না, বাংলাদেশ মানে কোনো আপনার হচ্ছে পত্রিকা মিডিয়া এই কথাগুলো নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে উনি কথা বলছেন, এঙ্গেজ হচ্ছেন, এবং এঙ্গেজমেন্টটা কিন্তু শুধুমাত্র উনি কি পোস্ট দিলেন কয়টা পোস্ট দিলেন সেটা না, বরং হচ্ছে এর বিপরীতে যারা একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা হচ্ছে অনলাইন স্ফিয়ারে বলেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের তো একটা বড় কার্যক্রম চলমান রয়েছে, যারা এই অবৈধ মানে যারা তাদের একটা মোবাইলকে হচ্ছে পুঁজি করি এই অবৈধ ইনুশাহী সরকারের বিরুদ্ধে তাদের বয়ানটা রাখছে। আমাদের এই কথাটা তো হচ্ছে ধরেন আজকে বাংলাদেশে কোনো মিডিয়াতে হচ্ছে প্রকাশ করতো না, বাট এগুলো তো ভেরি রিলেভেন্ট একটা আলোচনা ছিল, তাই না? সো প্রত্যেকেই কিন্তু যার যে জায়গা থেকে হচ্ছে আপনার এরকম ভাবে কাজ করার চেষ্টা করছে, তাদের হচ্ছে মোবাইল বা ইন্টারনেট এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। উনি কিন্তু এই প্রত্যেকটা জায়গা যারাই কাজ করছে না কেন তাদের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। হ্যাঁ, কারো কোনো সমস্যা হলে সেখানে হচ্ছে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এগুলো কিন্তু হচ্ছে উনি বিহাইন্ড দ্য সিন প্রতিনিয়ত করে যাচ্ছেন। সো ইটস নট লাইক যে উনি কি মানে শুধুমাত্র স্টেটমেন্ট মেক করলেন, এটা তো স্টেটমেন্ট মেক করলেন, অফিসিয়াল বক্তব্যগুলো অবশ্যই মানুষজনকে অনুপ্রাণিত করে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এই কর্মযোগ্যটা চালানোর জন্য উনি কিন্তু আপনার হচ্ছে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্য একটা প্রসঙ্গে আসি পলাশ, আজকে বিশেষ বিমানে করে ভারতীয় কূটনীতিকদের পরিবারবর্গকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখানে নিরাপত্তা ঝুঁকি দেখছেন, কূটনীতিক বা পরিবারের সদস্যরা হামলা হতে পারে এমন তথ্য তাদের কাছে আছে। আপনি কি বলছেন বিষয়টাকে? দেখেন, এটা হচ্ছে আমাদের জন্য বাংলাদেশের মানে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য হচ্ছে একটা লজ্জা নজির, একটা হচ্ছে আপনার খুবই বাজে নজির তৈরি করলো। হ্যাঁ, কারণ ডিপ্লোম্যাটিক মিশন এটা ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে জেনেভা কনভেনশন অনুসারে প্রত্যেক মিশনের দায়িত্ব হোস্ট কান্ট্রির দিতে হয়, এবং সাধারণত কিন্তু এই ধরনের উইথড্রয়াল কখনো হয় না। মানুষজন যদি পরিস্থিতি খুব বেশি মাত্রায় খারাপ না হলে বা সেই ধরনের সিকিউরিটি থ্রেট রিয়েলি অ্যারাইজ না করলে, অথবা কেউ যদি হচ্ছে কনফ্লিক্ট সিচুয়েশন বা কোনো একটা কনফ্লিক্টিং অবস্থায় না থাকে, তাইলে এই ধরনের সিচুয়েশন করে না। এমন কি পাকিস্তানে ভারতে যে দূতাবাসগুলো আছে সেখানেও কিন্তু ফুল ফ্যামিলি মেম্বাররা উইথড্র করা হয় না, সেখানে হচ্ছে স্পাউস থাকতে পারে, সে
সেগুলোকে স্পাউস অনলি মিশন বলা হয়, অর্থাৎ হচ্ছে ডিপ্লোমেটদের সাথে তার স্পাউস থাকতে পারে, চিলড্রেনদের হচ্ছে হচ্ছে ডিসকারেজ করা হয় সাথে না রাখার জন্য। আর বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে ফুল ফ্যামিলি, জাস্ট হচ্ছে আপনার নন ফ্যামিলি হচ্ছে মিশন ঘোষণা করা হচ্ছে, ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ থাকতে পারবে না। তো এটা কিন্তু হচ্ছে কোনো ধরনের ইনিশিয়েটিভ, আপনি যদি অনেকে কিন্তু এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে যে হচ্ছে ইন্ডিয়া সরকার এই ধরনের হচ্ছে ইনিশিয়েটিভ নিলেন, বিষয়টা মোটেও কিন্তু এরকম না। আপনি নিশ্চয়ই মনে আছে যে এই আপনার হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে দুইটা হাই কমিশনে কিন্তু হচ্ছে চিটাগাং হাই কমিশন এবং হচ্ছে রাজশাহী হাই কমিশনে কিন্তু লিটারেরি হামলা হয়েছে। তো যে কোনো দেশের মিশনে একটা ইট ছোড়া মানে হচ্ছে মিশন হচ্ছে ওই দেশের আপনার হচ্ছে সভারেনিটির প্রতীক। তো আলটিমেটলি সেই দেশকে হচ্ছে আপনার আক্রান্ত করা, আঘাত করা। তো এটা কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা গ্রাজুয়ালি এই পরিবেশটা তৈরি করা হয়েছে। এটার একদম মাস্টার মাইন্ড, এটার মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। উনি পদে বসার আগে এই ভারত বিরোধিতা নেগেটিভটাকে হচ্ছে উস্কায় দিয়া উনি আপনার হচ্ছে চিপ পলিটিক্যাল স্টান্টবাজি করা শুরু করেছেন, এবং পরবর্তীতে গত 1.5 বছর ধরে প্রতিনিয়ত হচ্ছে আমরা দেখেছি হচ্ছে এই ভারত বিরোধিতার আপনার হচ্ছে বয়ান দিয়ে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতায় আপনার হচ্ছে তাদের অবদান আপনার হচ্ছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা আমরা শ্রদ্ধাবনত চিত্তে আমাদের স্বীকার করতে হবে। এমন একটা প্রতিবেশীকে আমাদেরকে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা শত্রু রাষ্ট্রে পরিণত করার হচ্ছে একটা প্রক্রিয়া কিন্তু গত বছরের 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে, এই ইউনূস গভর্নমেন্টের শুরু থেকে শুরু হয়েছে। এবং এটা একটা চূড়ান্ত রূপ এখানে যে আমরা আমাদের বাঙালি তো ধরেন হচ্ছে আবহমান কাল থেকেই হচ্ছে আপনার অতিথিপরায়ণ জাতি হিসেবে পরিণত, মানে আপনার হচ্ছে কি বলে পরিচিত সারা দুনিয়াতে যে আমরা খুবই হচ্ছে হসপিটেবল কান্ট্রি। সেখানে আমরা আমাদের ফরেন ডিপ্লোমেটিক মিশনদের হচ্ছে আপনার নিরাপত্তা দিতে পারছেন। এবং এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রেও না, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু একাধিকবার হচ্ছে আমেরিকান এমবাসি থেকে হচ্ছে এরকম সিকিউরিটি ক্লিয়ারেন্স শুনতে, মানে সিকিউরিটি ডিক্লারেশন দেখতে পেয়েছি, মার্কিন যুক্তরাজ্য থেকে মানে যুক্তরাজ্য থেকে দেখতে পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে এই ধরনের হচ্ছে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সিচুয়েশন যে ল এনফোর্সমেন্টের সিচুয়েশন যে ভালো না, বাংলাদেশে যে সার্বিক অর্থে হচ্ছে একটা উগ্রপন্থী সিচুয়েশনের দিকে যাচ্ছে এবং এখানে যে মানুষজন নিরাপদ না, এই ধরনের বিষয় কিন্তু হচ্ছে একাধিকবার ইন্ডিয়ার বাইরেও অন্যান্য দেশগুলোর এমবিসি থেকেও কিন্তু এই ধরনের হচ্ছে বক্তব্য এবং এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। তো এই উইথড্রলের মাধ্যমে আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের ক্ষতি হয়েছে যে আমরা আমাদের এই হোস্ট কান্ট্রিগুলোর যারা হচ্ছে হোস্ট কান্ট্রি হিসেবে এটা প্রপার হচ্ছে সিকিউরিটি এনশিওর করতে পারি নাই, এবং তার ইম্প্যাক্ট পরবর্তীতে আরো পড়বে। এটা এখানেই শেষ না, তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা প্রায় দেখেন আমরা কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে হচ্ছে আমাদেরকে খুব বয়ান দিয়েছিলেন যে ভারতের যারা ইউরোপিয়ান ইউনিয়নের যেসব রাষ্ট্র আছে আপনার ভারত থেকে হচ্ছে ভিসা প্রসেস করা লাগে, তাদেরকে হচ্ছে তাদের রাষ্ট্রদূতরা বাংলাদেশে এসে ওনার সাথে দেখা করে গেছে, তারা এই 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো বাংলাদেশে এমবিসি খুলবে। এই ধরনের চটকদার আপনার হচ্ছে ক্যানভাসারের মতো বক্তব্য কিন্তু হচ্ছে আমরা ইউনূসকে দিতে দিয়েছি, কিন্তু ডিপ্লোমেসি কিন্তু হচ্ছে এই ধরনের চটকদার বক্তব্য ছিল না। ডিপ্লোমেসি একটা ডিপ আপনার হচ্ছে অ্যানালাইসিসের আউটকাম হিসেবে আসে। ইন্ডিয়া যে ইম্প্যাক্টটা নিয়েছে সেটা কিন্তু 5 আগস্টের পরবর্তী তারা করে নাই, এটা লম্বা সময় ধরেই কিন্তু বিষয়টা তারা অ্যানালাইসিস করেছে। নিশ্চয়ই এখন তাদের কাছে কোনো হচ্ছে ক্রেডিবল এবং লেজিট সিকিউরিটি ইস্যু ফাইন্ড আউট করেছে বলেই তারা হচ্ছে উদ্যোগ করেছে। আদার দেন গত 1.5 বছর বাংলাদেশের তরফ থেকে প্রতিনিয়ত, বাংলাদেশের তরফ থেকে মানে কিন্তু শুধুমাত্র হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য না, রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিভিন্ন সময় ধরেন হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে বক্তব্য বিবৃতি দেয়, কিন্তু সরকারি জায়গা থেকে যেভাবে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে এবং সেগুলোকে এন্ডোর্স করা হয়েছে, তো তারা যে 1.5 বছর ছিল সেটাই তো বেশি। তো এখন এই 1.5 বছর পরে এসে তাদের উইথড্র করা লাগছে, তার কারণ হচ্ছে নিশ্চয়ই তাদের কাছে কোনো ক্রেডিবল ইনফরমেশন বা সেই ধরনের সিকিউরিটি থ্রেট আছে। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য জাতি হিসেবে আমাদের জন্য অপমানের, রাষ্ট্র হিসেবে হচ্ছে আমার একটা ফেল স্টেটের ইন্ডিকেটর হচ্ছে এটা, এবং এটা খেসারত হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে দিতে হবে। ক্রিকেট নিয়ে কিছু বলবেন? আজকে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে খেলাবে। আইসিসি সদস্যদের ভোটে কিন্তু এটা ঠিক হয়েছে, আইসিসি এখন সিদ্ধান্ত নেয় নাই। না, 24 ঘন্টা মনে সময় দিয়েছে বাংলাদেশকে, যে যদি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ খেলতে সম্মতি না জানায় তাহলে হচ্ছে স্কটল্যান্ডকে নিবে। 24 ঘন্টার মাঝে কত ঘন্টা চলে গেছে আমি জানি না, বাট স্কটল্যান্ডকে প্রিপেয়ার থাকতে বলা হয়েছে। তো এটা কিন্তু বাড়ি ভাই আমরা লাস্টের মানে ইয়াতে বলেছিলাম যে টক শোতে আলোচনা এটা বলেছিলাম যে দেখেন উইদাউট নো হায়ার, কোনো কারণ ছাড়া এই যে ভারত বিরোধিতা নেগেটিভটা বাংলাদেশে তৈরি করা হয়, কোনো কারণ ছাড়া এই জিনিসটা আপনাকে হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু হচ্ছে করা হয়েছে, যেখানে একাধিকবার আপনার হচ্ছে আসিফ নজরুল যে ধরনের স্টেটমেন্ট আইসিসির বিষয় করেছে, ভারতের সিকিউরিটি নিয়ে করেছে, সেটার কোনোই দরকার ছিল না। হ্যাঁ,
মুস্তাফিজ আইপিএল এর সাথে আইসিসি বা ধরেন হচ্ছে এই টুর্নামেন্টে কোনো ধরনের হচ্ছে কোনো যোগসাযোগ নাই, এবং বাংলাদেশে এমন অনেকবার হয়েছে যে বাংলাদেশে কোনো প্লেয়ার হচ্ছে ধরেন আইপিএল এ টিমই পায় নাই। বাংলাদেশে তো মানে তিনজনই মোটামুটি খেলেছে, মাশরাফি একবার খেললো, সাকিব আল হাসান বেশ রেগুলার খেলেছে, এবং মুস্তাফিজ হচ্ছে সবচেয়ে রেগুলার কন্টেন্ডার। তারপরে হচ্ছে মুস্তাফিজ দল পায় না, এমনও কিন্তু হয়েছে। তো এমন একটা মানে একটা ব্যক্তিকে কেন্দ্র করে এই পুরো জিনিসটাকে যেভাবে হচ্ছে সিকিউরিটি থ্রেটে একটা দল, সেখানে কিন্তু মুস্তাফিজের নিরাপত্তা সংখ্যা বা এই ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে করা হয় না, জাস্ট আপনার হচ্ছে ক্যান্সেল করেছে, দ্যাট ডাজন্ট ফিল গুড। এই সময়ে যেভাবে প্রতিনিয়ত হচ্ছে আপনার ভারত বিরোধী বয়ান আসছে, সেখানে এই কেকেআর যে টিম নেওয়া হয়েছিল তারা মনে করতেই পারে যে এটা তাদের জন্য হচ্ছে একটা নেগেটিভ পিআর ব্র্যান্ডিং হবে। যখন প্রতিনিয়ত এখান থেকে হচ্ছে ভারত বিরোধী বয়ান দেওয়া হচ্ছে, সেখানে দর্শকরা এটাকে নিয়ে হচ্ছে তাদের দল হিসেবে তাদের নেগেটিভ পিআর ব্র্যান্ডিং হইতে পারে, এই চিন্তা করে থেকে তারা ধরেন হচ্ছে, এবং বিসিসিআই তাদেরকে হচ্ছে এইভাবে গাইড করেছে, তারা মুস্তাফিজের ক্যান্সেল করেছে। এবং টোটালি প্রফেশনাল ব্যাপার, হাজার হাজার প্লেয়ার সারা দুনিয়াতে, শুধুমাত্র ক্রিকেট না, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা হয়, তাদের চুক্তি হয়, চুক্তি ক্যান্সেল হয়। কিন্তু এটাকে কেন্দ্র করে দুই দেশকে যেভাবে মুখোমুখি করে ফেলার চেষ্টা করা হয়েছে যে আমরা নিরাপত্তা ইস্যুতে খেলতে যাব না, এই ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আইসিসি কিন্তু আজকে এটাও বলেছে যে এই লম্বা সময় ধরে আইসিসি আলাপ আলোচনা বিসিবির সাথে হচ্ছে কন্টিনিউয়াসলি করে গিয়েছে। কিন্তু দেখেন এই আপনার আইসিসির বক্তব্যকে মিসকোট করে, হ্যাঁ, বিসিবির কেউ না হওয়া সত্ত্বেও আসিফ নজরুল সরাসরি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে আইসিসি নাকি বাংলাদেশকে বলেছে মুস্তাফিজ বিহীন দল গঠন করে পাঠাইতে। যে ধরনের কোনো বক্তব্য আইসিসি তার এন্টায়ার হিস্ট্রিতে কখনো করে নাই। মানে ক্রিকেট একটা সংগঠন, আইসিসি বা ফিফা এগুলা কিভাবে অপারেট করে, এরকম ন্যূনতম জ্ঞান থাকলে আপনার হচ্ছে আসিফ নজরুল এই ধরনের বক্তব্য দেওয়ার কথা না। কিন্তু বাঙালি জাতির জন্য তো বড় দুঃখ যে হচ্ছে যারা আমাদের এই আপনার হচ্ছে একটা নাট্যমঞ্চের মতো একটা ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদ চালাচ্ছে, এদের কারোরই হচ্ছে রেসপেক্টিভ কাজের প্রতি কোনো ধরনের হচ্ছে ন্যূনতম আপনার ধারণা নাই, অভিজ্ঞতা নাই, জানাশোনা নাই। তো এই কারণে ধরেন আইসিসি তো এখনো কিন্তু আইসিসি অবস্থানকে আমি যথেষ্ট সফট মনে করব, কারণ আসিফ নজরুলের ওই দিনের বক্তব্যের পরে বাংলাদেশের সদস্যপদ আপনার হচ্ছে বাতিল হয়ে যাওয়ার কথা, শুধুমাত্র বিসিবির ব্যাপারে আপনার হচ্ছে সরকারি তরফ থেকে হচ্ছে ইনফ্লুয়েন্স খাটানোর ক্ষেত্রে। সিম্পল, মাঝখানে শ্রীলঙ্কারও কিন্তু সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়েছিল জাস্ট একটা কারণে, যে ক্রিকেট বোর্ডের উপরে কখনোই সরকারের তরফ থেকে কোনো ধরনের হচ্ছে প্রভাব বিস্তার করা যাবে না, ক্রিকেট বোর্ড আপনার হচ্ছে স্বাধীন এন্টিটি হিসেবে কাজ করবে। কিন্তু দেখেন এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও আইসিসি সর্বতভাবেই চেষ্টা করেছে যে এই টুর্নামেন্টে যেন আসলে বাংলাদেশ সহ খেলে। বাংলাদেশ যে ধরেন জন্য না, বাংলাদেশের যে ক্রিকেটের যে একটা বিশাল ফ্যান বেজ আছে, এটা তো নিশ্চয়ই আইসিসি অবগত। সো আইসিসি সেই সম্মানে কিন্তু হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে, এবং ভোটাভুটি পর্যন্ত নিয়েছে, যারা ভোটাভুটি পর্যন্ত যাওয়ার কথা না, তারপরেও কিন্তু সেখানে পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়ায় না, নট ইভেন আমাদের সহযোগী রাষ্ট্রগুলাই। সো এখন দেখেন এখানে যদি সমস্যাটা কোন জায়গায় হইতে যাচ্ছে, যে এখানে যদি আমরা না খেলতে যাই বাংলাদেশে ক্রিকেটে, তাহলে দেখেন ক্রিকেট বাকি কান্ট্রিগুলো খেলবে, ক্রিকেট বাংলাদেশের জন্য থেমে থাকবে না, ওয়ার্ল্ড কাপও হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আইসিসির সাথে যে আমাদের সম্পর্কটার যে ডিটোরেশনটা হয়েছে, এটার কারণে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ক্ষতি থেকে কিন্তু হচ্ছে পরবর্তীতে এই আসিফ নজরুলের কিন্তু কোনো ধরনের হেডেক নাই, বাংলাদেশে এতগুলো খেলোয়াড়ের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে, সে কিছুদিন পরে চলে যাবে এবং বিদেশ চলে যাবে, বা তাদের জন্য সেফ কান্ট্রি হয়তো রেডি আছে। কিন্তু আমাদের দেশের এই স্ট্রাকচারটা যে ধ্বংস করে দিয়ে গেছে, এটার জন্য মানে আলটিমেটলি এজ এ হোল এক সময় মনে করা হয়তো যে শুধুমাত্র হয়তো হচ্ছে আওয়ামী লীগের প্রতি খুব আওয়ামী লীগ কর্মী সমর্থকরা সাফার করবে। এখন বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মী সমর্থকের বাইরে এমন কোন সেক্টর নাই যার মানুষজন আসলে হচ্ছে এই অবৈধ ইন্টিরিমের দুঃশাসনের আপনার হচ্ছে যে ভবিষ্যতে বহন করবে না।